কেমন লাগলো ঘর? এটা আমার? বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল হুমায়রা। ফাইজান মৃদু হেসে বলল, এটা আমাদের বিয়ে উপলক্ষে আমার পক্ষ থেকে আপনার জন্য প্রথম উপহার। হুমায়রা ফ্যালফ্যাল করে চাইল মানুষটার দিকে। মানুষটিকে সে সত্যিই বুঝে না। ফাইজান বলল, যেহেতু আমার সাথে আপনার থাকতে আপত্তি, তাই এই ঘরটা বানিয়েছি। আগে আমার রিডিং রুম ছিল, এখন এটা আপনার ঘর। সুতরাং এখন অন্তত বারিশের দেয়াল টেনে ঘুমাতে হবে না আপনার। মানুষটার কথায় কি অভিমান প্রকাশ পেল বুঝতে পারল না হুমায়রা। আজকে মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা হবে। সকাল থেকে কেন্দ্র অফিসে বেশ হইহুল্লা। সেই হইহুল্লার মাঝে ভয়াবহ শান্তচিত্তে বসে আছে ফাইজান। তার চোখে মুখে অকৃত্রিম গাম্ভীর্য। দলীয় নেতাদের বেশ রমরমা আজ। কেতাব চৌধুরীও এসেছে। গত ৫ বছর যাবৎ সে ফাইজানের সাথে আসনের লড়াই আছেন। গতবার হুট করেই তার এতকালের এমপি আসন একটা ২৭ বছরের ছোকরা কেড়ে নিল। তিনি বুঝতেও পারল না হলোটা কি। আজও তিনি এসেছেন, বেশ কোমর কেচেই এসেছেন, যেন এবার কোনো ভুল না হয়। একটা ৩২ বছরের চুনোপুটির কাছে তার ৪৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হতে পারে না। তখন এমপি হলে মন্ত্রিত্ব শিওর ছিল, কিন্তু এখন এমপি হতে পারা নিয়ে দ্বিধার। কেতাব এসে বসলো ঠিক ফাইজানের পাশে। ফাইজান সালাম দিলেও উত্তর দিল না। তার অবস্থা বুড়ো ঘোড়ার মতো। তার রশিতে বল নেই, কিন্তু তেজ দেখাতে সে ভুলল না। এর মাঝে খুব বিভ্রান্ত ভাবে প্রবেশ করলো ফরিদ। তাকে চিন্তিত ঠেকলো ফাইজানের কাছে। কিছু শুধাবার আগে সে কানে কানে বলল, ফুফু ফোন দিছে, হুমায়রার নাকি হাসপাতালে। ফরিদ এর কথা স্থির নয়নে চাইল। ফাইজান খুব শান্ত গম্ভীর গলায় শুধালো, কি হয়েছে? ওদিকে আজ দাঙ্গা হয়েছে। ফুফু আর হুমায়রা বেরিয়েছিল কিছু সময়ের জন্য। ওরা জানতো না ঝামেলা পড়তে হবে। গাড়ি ভাঙচুর করেছে তাদের। একটা সময় পুলিশও আসেন, ভিড় হইহুল্লা। এর মাঝে হুমায়রা সেখানে পড়ে যায়। তখন মানুষের ছোটাছুটি আর হাঙ্গামার মধ্যে পদলিত হয়ে হুমায়রা মারাত্মকভাবে আহত হয়েছে। সুন্ডাল ডিসকুলেটের লোক হয়ে গেছে নাকি। ফাইজান এখন স্থির। তার মুখবিবরে খুব একটা পরিবর্তন দেখা গেল না। নির্লিপ্ত আবেগহীন অনুশক্ত মুখশ্রী। ফরিদ জানতো এমনই হবে। ফাইজান এই সংবাদে থাকবে নিষ্ক্রিয়। তার মাঝে কোনো প্রতিক্রিয়া লক্ষিত হবে না। যে পুরুষ তার প্রেয়সী জানাজা পড়ে কার্যালয়ে যেতে পারে সমাবেশের জন্য, তার কাছে কিছু আশা করাটাও খানিকটা বোকামি। তবু এই বোকামিটা জেনে বুঝেই করলো ফরিদ। ভেবেছিল মানুষ তো বদলায়, হয়তো ফাইজান ইকবালও বদলাবে। ফরিদ কয়েক পল অপেক্ষা করলো। ফাইজানের উত্তর না পেলে সে বেরিয়ে যেতে নিলে ফাইজান গম্ভীর স্বরে উত্তর দিল, এখন থেকে আধা ঘন্টায় রওনা দিলে কখনের মধ্যে পৌঁছাবো? সন্ধ্যার আগে আমি পৌঁছে দিতে পারবো। ঠিক আছে, তুমি গাড়ি রেডি করো। ফরিদ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। অবাক স্বরে শুধালো, হ্যাঁ। এক কথা বারবার বলা আমার অপছন্দ ফরিদ ভাই। বললাম গাড়ি রেডি করতে। ফরিদ এখনো পরিস্থিতিতে ধাতস্থ হতে পারল না, কিন্তু মূর্খের মতো দাঁড়িয়ে রইল না। ছুটে বেরিয়ে গেল। ফাইজানের উত্তরটি যদি এমন হতো তো আমি কি করব? আমি তো ডাক্তার নই। হলেও হয়তো এতটা অবাক হতো না ফরিদ। মনে মনে দুটো গালি দিয়ে নিজের কাজে চলে যেত। কিন্তু এমন কিছুই হলো না। এদিকে কেতাব চৌধুরী পায়ের উপর পা তুলে রাশভারী শ্লেষ্মা জড়িত স্বরে শুধালেন, যে মানুষের নিজের পদের মূল্য নাই, সে পদ পাবার যোগ্যও না। ফাইজান মৃদু হাসল। কথাটা তাকে ইঙ্গিত করেই করা হয়েছে। ফাইজান ধারালো স্বরে উত্তর দিল, সেটা না হয় মান্য ব্যক্তিরাই সিদ্ধান্ত নিক। 10 মিনিটের অন্তরে প্রেসের শত ক্যামেরার মাইকের সামনে প্রার্থীদের নাম ডিক্লারেশন শুরু হলো। পঞ্চগড় 1, পঞ্চগড় 2, একে একে সকলের নাম উচ্চারণ করা শুরু হলো। নিজ জেলার নাম আসতে কেতাব চৌধুরী যেন একটু নড়ে চড়ে বসলেন, একটু ঝুঁকে এলেন যেন তার নামটি শুনতে পারেন। কিন্তু সব মিথ্যে করে দ্বিতীয়বারের মতো আসন 3-এর প্রার্থী হলো ফাইজান ইকবাল। নিজের নাম শোনা মাত্র পোড়া ঠোঁটে বিজয়ী হাসি উন্মোচিত হলো। এক মুহূর্ত বসলো না সে, উঠে দাঁড়ালো সে। কেতাব চৌধুরী তার হার যেন সইতে পারল না। অনেকটা ফাইজানকে ধাক্কা দিয়ে সে বেরিয়ে গেল। ফাইজান বুঝলো বুড়ো ঘোড়া আবারও খেপেছে। পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. ভুইয়ার কাছে গেল ফাইজান। বাবার আন্তরিক বন্ধু থাকার বদলতে তিনি ফাইজানকে দেখলেই মিষ্টি হাসি দিয়ে কুশল বিনিময় করল। কংগ্রাচুলেশন ইয়াং ম্যান, দ্বিতীয়বারের মতো সাংসদ আসন পাচ্ছ। থ্যাংক ইউ স্যার, আপনারা ছাড়া তো সম্ভব হতো না। নো, আসলে এবার ইয়ং মানুষদেরই আমরা ফর্মে আনতে চাচ্ছি। ইউ আর ভেরি ক্যাপেবল, তাই তোমাকে বাঁচবো, এটা স্বাভাবিক। যদি তোমার কেতাব পার্টির ওপর বেশ ক্ষেপে আছে, বাট তারাও বুঝতে হবে ওর যে স্ক্যান্ডালগুলো আছে, তারপর পার্টি রিস্ক নেবে না। তাই তোমার সিট কেউ নিচ্ছে না আগামী ভোট অব্দি। ফাইজান শুধু মাথা নাড়ালো। ভুইয়া সাহেবের কথা শেষ হবার অপেক্ষা করছে শুধু। ভুইয়া সাহেব বললেন, কাল মিটিংয়ে থাকছো তো? স্যার বোধ হয় আমি থাকতে পারবো না। ফাই। ভুইয়া সাহেবের কপালে ভাঁজ পড়ল। ফাইজান শান্ত স্বরে বলল,
আমার ওয়াইফ হাসপাতালে স্যার, ও ইনজিওর্ড। কিভাবে? পুরো ডিটেলস আমিও জানি না, তবে এটা প্ল্যান্ড মনে হচ্ছে, সো আই হ্যাভ টু গো। ফাইজান, আই নো তোমার স্ত্রী হাসপাতালে, কিন্তু এই মিটিংয়ে না থাকলে একটা খারাপ ইমপ্রেশন পড়তে পারে। আই নো স্যার, বাট আই হ্যাভ টু গো নাও। ওয়েল, তুমি বুদ্ধিমান ছেলে, বুঝে শুনে আগাও। ফাইজান স্মিত হাসলো। ভুইয়া সাহেব কি বুঝাতে চাইলো বুঝতে বাকি রইল না তার, কিন্তু সে একটা বারের জন্য দাঁড়ালো না। দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠল সে। ফরিদ গাড়িতেই অপেক্ষা করছিল। ফাইজান বসতেই সে গাড়িতে স্টার্ট দিল। পিচঢালা রাজপথ চিরে গাড়ি চলতে লাগলো 100 কিলোমিটার স্পিডে। রোদ এসে ভিড়ল শ্যামমুখে। চশমার আড়ালে চোখ জোড়ায় অবর্ণনীয় অস্থিরতা যেন। গম্ভীর স্বরে শুধু বলল, আমার ডিটেলস চাই ফরিদ ভাই। পেয়ে যাবে। হুমায়রার জ্ঞান ফিরল যখন আকাশ তখন কালচে রঙে ঢাকা। ঝিরিঝিরি বর্ষার মাতাল ধ্বনি কানে আসছে। হাত বাঁধা বুকের সাথে কাঁধে অসামান্য ব্যথা, যে ব্যথায় তার ফর্সা মুখখানা নীল হয়ে যাচ্ছে ক্রমশ। চোখ জোড়াও সাক্ষী দিচ্ছে যন্ত্রণার। ঘুমের ওষুধের রেশ এখনো কাটেনি। নিজের অবস্থান মস্তিষ্কে ধাতস্থ করতেই নাকে এলো বিশ্রী ফিনাইলের গন্ধ। নাক মুখ কুচকে হুমায়রার পাশ ফিরতে চোখ বুজে থাকা পুরুষের দর্শন পেল। মানুষটি ঢাকায় ছিল না, তাহলে এখানে কিভাবে? একটু নড়তে নিলে ব্যথায় কুকিয়ে উঠল সে। সাথে সাথে চোখ মেলল ফাইজান। ধীর স্বরে বলল, কিছু লাগবে? কটা বাজে? রাত 11টা। আশেপাশ দেখে মোটেও মনে হয়নি এত গভীর রাত। হুমায়রা একবার চাইলেও বাড়ি শিখত থাই ক্লাসের দিকে। মনে হচ্ছে কেবল সন্ধ্যার সূচনা। শাশুড়ির কথা মনে পড়তেই ফাইজানের দিকে চাইল, কিন্তু কিছু বলার পূর্বেই সে উত্তর দিল, মাকে বাড়ি পাঠিয়েছি, মানুষটা ক্লান্ত ছিল। আমিও তো ক্লান্ত। মিথ্যে বলবো না, ক্লান্তি আছে, কিন্তু তার বেশি দুশ্চিন্তা হচ্ছিল। এখন দুশ্চিন্তাটা নেই, তাই ক্লান্তিটা গায়ে লাগছে না। আপনি আমার জন্যই ছুটে এসেছেন? ফাইজান উত্তর দিল না, শুধু হাসলো নিঃশব্দে। সে নিজেও জানে না সে কেন এতটা জোরে গাড়ি হাঁকিয়ে এসেছে। সে নিজেও জানে না আজ সে তার স্বভাবের ব্যতিক্রম কাজ কেন করলো। কিন্তু ওই মুহূর্তে তার মস্তিষ্কে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অদৃশ্য একটা ভয় তাকে কাবু করছিল, যা নিমিষে হাওয়ায় মিলিয়ে গেল যখন হুমায়রা মেয়েটির শান্ত মুখশ্রী দেখল। নিজের এমন অদ্ভুত আচরণে সে হতবাক হলো, কোনো যুক্তি দাঁড় করাতে অক্ষম হলো। পর মুহূর্তেই হুমায়রার পরিবার এবং মাকে যুক্তিরূপে দাঁড় করালো। ফাইজান উঠে দাঁড়ালো, একটু খুলে দিল বেডের পাশে জানালাটা। আর্দ্র বায়ু এসে ঝাপটে পড়ল তার শ্যাম মুখে। মিহিস্বরে শুধালো, আজ আপনাকে স্যুপ খেতে বলেছে, আমি আনিয়ে রেখেছি। আমার ওই পানি ভালো লাগে না। হুমায়রা অস্থির স্বরে বলল, আপনি উত্তর দিলেন। যদি বলি আমি আপনার জন্য এসেছি, বিশ্বাস করবেন? হুমায়রা দৃষ্টি নামিয়ে নিল। মিথ্যে বলবে না, তার বিশ্বাস হয়নি, কিন্তু অজানা শিহরণে হৃদয় কাঁপছে। ফাইজান হুমায়রার লজ্জা মিশ্রিত মুখশ্রী এক পলক দেখল। তার কাছে যেয়ে বসলো ঠিক তার পাশে। এলোমেলো অবিন্যস্ত চুলগুলো সযত্নে খোপায় বাঁধল সে। হুমায়রা তার দিকে চাইলেও বিমূঢ় দৃষ্টিতে। ফাইজান তখন মোলায়েম স্বরে বলল, আমি নিজেও জানি না কেন এসেছি, তবে আমার ভয় হচ্ছিল, হয়তো আপনার জন্যই ভয় হচ্ছিল। আপনি এত জটিল কেন বলুন তো? আমি বারবার আপনাকে বুঝতে যেও হতাশ হই। হুমায়রা নত দৃষ্টিতে কথাটা বলল। ফাইজান আলতো করে তাকে উষ্ণ গাল ছুলো। চুলে আলতো চুমু খেয়ে বলল, আমি জটিল নই হুমায়রা, হয়তো আমি অনুভূতি প্রকাশে খুব কাঁচা, কিন্তু খুব জটিল নই। তাই এই চিন্তা ছেড়ে খেয়ে নিন। দিন। আপনার ডান হাত বাঁধা, আমি খাইয়ে দিচ্ছি। অহেতুক কেন কষ্ট করবেন? আপনি আমার স্ত্রী হুমায়রা, আপনার যত্ন করা আমার দায়িত্ব, যেমনটা আপনি না চাইতেও আমাকে কফি করে খাওয়ান। ব্যতিক্রমধর্মী ফাইজানকে আবিষ্কার করলো যেন হুমায়রা। মানুষটিকে সে সত্যিই বুঝে না। মাঝে মাঝে ভাবলেশীন, মাঝে মাঝে খুব যত্নশীল। কোনটা তার আসল রূপ সত্যিই বুঝতে পারছে না হুমায়রা। চিন্তার পরদে আর্দ্র বাতাসে চোখ বুজে এলো হুমায়রার। কাঁধের ব্যথা কম লাগছে, এখন তীব্র ব্যথাটা হচ্ছে না। কখন যে ঘুমে তলিয়ে গেল টের পেল না। নিম্নচাপ, সাথে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ক্রমশ কমেছে। সেই সাথে উত্তরীয় শীতের প্রকোপ বাড়ছে। কম্বলের ওমের ভেতর হাত ঘষছে ইলহা। প্রকৃতি আজ আর্দ্র, মাটির ঘরে ঠান্ডা বেশি লাগে। মেঝেও মনে হয় ভিজে আছে। মোটা একটা শাল জড়িয়ে বের হলো ইলহা। কুয়াশার পরদে ভোরের আলোকেও তুচ্ছ লাগছে। এর মাঝে বুটের শব্দ কানে এলো, সেই সাথে তীক্ষ্ণ স্বর। রাশেদ সাহেব বাড়িতে আছেন? রাশেদ সাহেব? মোটা শাল পেঁচিয়ে বের হলো রাশাদ। সিভিল ড্রেসের অপরিচিত মানুষগুলোকে চিনতে কষ্ট হলো। সন্ধিহান স্বরে শুধালো, কে আপনারা? আমাদের চিনবেন না, কিন্তু আপনাদের কাছে আপনার বিরুদ্ধে রিপোর্ট এসেছে। ব্যবসায়ী আকিব শাহরিয়ারের একমাত্র মেয়েকে অর্থের লোভে জিম্মি করে রেখেছেন, সত্যি কি? সামনে দাঁড়িয়ে থাকা অপরিচিত মানুষটির ভারী কিশোরে কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল রাশাদের। অবিলম্বে বলে উঠল, সকাল সকাল কি ফাইজলামতির কথা শোনাচ্ছেন?
আমি কাউকে কোনো জিম্মি করতে যাব? স্বাভাবিক অর্থলোভে। দেখুন রাশেদ সাহেব, আকিব শাহরিয়ারের মেয়ে ইলহা শাহরিয়ার গত 1 মাসের ওপরে লাপাত্তা। ওনার বান্ধবীর ফোন ট্রেস করা হয়েছে। উনি শেষ এখানে বাজারের একটা ফোন দিয়ে বান্ধবীর সাথে যোগাযোগ করেছেন। সে ছেলেটাকে একটু দানা পানি দিতেই আপনার নাম উগড়েছে। এও বলেছে ইলহাকে আপনি এই বাড়িতে আটকে রেখেছেন। কি অদ্ভুত না, আমি ওনাকে কোনো স্বার্থ ছাড়া আটকে রেখেছি? তাহলে ওনার বাবাকে একবারও টাকার জন্য ফোন দেয়নি কেন? রাশাদের প্রশ্নে মানুষটি তাচ্ছিল্য ভরে হাসল, তারপর গম্ভীর স্বরে উত্তর দিলেন। কন্যা মুঠোবন্দি হলে তো টাকা হেঁটে হেঁটে আসবে। বুঝি না মনে করেছেন বড়লোকের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ফাঁসিয়ে বিয়ে করলে সব সম্পত্তি তো হাতের মুঠোই। মুখ সামলে কথা বলুন। চোয়াল শক্ত করে কঠিন স্বরে বলল রাশাদ। তার সতর্কবাণী তোয়াক্কা না করে একটা ওয়ারেন্ট লেটার দেখিয়ে সামনের মানুষটি বলল, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আমরা আপনার ঘর সার্চ দিতে চাই। যদি ইলহা ম্যাডাম এখানে না থাকেন তাহলে আপনার বিরুদ্ধে সকল অভিযোগ খারিজ হয়ে যাবে, কিন্তু যদি তাকে পাওয়া যায় তবে আপনার বিরুদ্ধে হিউম্যান ট্রাফিকিং এর কেসও হতে পারে। এর মাঝে ঘরের প্রতিটি প্রাণ ঘুম থেকে উঠে গিয়েছে। শামসু মিয়া মোটা শাল পেঁচিয়ে কানটুপি লাগিয়ে বেরিয়ে এলেন। প্রবীণ মস্তিষ্ক ধারণ করতে পারল না ঘটনাটি। অবাক কণ্ঠে নাতিকে শুধালেন। ওনারা কারা রাশাদ? রাশাদকে উত্তর দেবার সুযোগ না দিয়ে সামনের মানুষটি বলে উঠল, চাচা, আমরা দোহাইগঞ্জ থানা থেকে এসেছি। আমার নাম মিনহাজ। এখানে এসেছি একটা বিশেষ সার্চে। ইলহা শাহরিয়ার নামে একজন নিখোঁজ। তার বাবা মা তাকে হন্য হয়ে খুঁজছেন। মেয়েটি একজন ব্রাইট ডাক্তার। আশঙ্কা করা হচ্ছে আপনার নাতি তাকে এখানে লুকিয়ে রেখেছেন। এগুলান কিতা কইতেছে রাশাদ? উত্তেজিত হলেন শামসু। তার পেছনে হতভম্ব স্ত্রী এগিয়ে এলেন। রাশাদের দিকে চেয়ে রইলেন উত্তরের অপেক্ষায়। কাউসার মাফলার পেঁচিয়ে বের হলো। পুলিশের ভীতি এখনও কাটেনি তার, তাই একটু পেছনেই থাকলো সে। রাশাদ দাদার পানে চেয়ে অধৈর্য হয়ে বলল, আমি কিছু করি নাই দাদা, আমি সত্যিই কিছু করি নাই। কিন্তু লাভ হলো না। প্রতিটা ঘরে ঢুকে পড়ল লোক। তন্ন তন্ন করে খুঁজলো প্রতিটা কোণ, কিন্তু ইলহাকে পেল না কোথাও। ফলে মিনহাজকে ইশারায় জানালো তারা। মিনহাজের শান্ত মেজাজ বিগড়ালো সাথে সাথে। উগ্র স্বরে বলল, ওকে জিপে তোলো, নিশ্চয়ই কোথাও পাচার করে দিয়েছে। রাশাদ প্রতিবাদ করল, আমি কিছু করিনি, আপনারা বিনা দোষে আমাকে ধরতে পারেন না। কিন্তু সশস্ত্র মানুষগুলোর জোরের সামনে পারল না সে। তার ঘাড় চেপে টানা হাতছাড়া করে তাকে জিপে তোলার জন্য উদ্গ্রীব হলো তারা। শামসু মিয়া নাতিকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অসক্ষম হলেন। তাগড়া পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে গেলেন। এমন উদ্ধত্ত আচরণ সহ্য হলো না রাশাদের। তাকে পাকড়াও করা পুলিশটিকে ধাক্কা দিয়ে সে দাদার কাছে গেল, তাকে মাটি থেকে উঠালো। শামসু মিয়া আদ্র চোখে শুধালেন, রাশাদ, তুই কারে লইয়া আইসস ভাই? তোরে কেমনে ফাঁসায় দিল? কথাটা কানে যেতেই মিনহাজ রাশাদের মাথার চুল মুঠোবন্দি করে তাকে দাঁড় করালো। খিস্তি দিয়ে বলল, কই আছে মেয়েটা? সুরের বাচ্চা, সত্যি করে বল, নয়তো বুঝতেও পারবি না কি হবে তোর সাথে। ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। লাউ গাছের ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ইলহা এত সময় সবটা দেখলো। বাবাকে চিনতে তার বাকি নেই। বাবা পারে না এমন কিছুই নেই। আদিবার ফোন সে ট্যাপ করেছে নিশ্চয়ই। সেখান থেকে তার ঠিকানা খুঁজে বের করেছেন। এখন নিজের সম্মান রক্ষাতে সব দোষ এই নির্দোষ মানুষটার ঘাড়ে চাপানোর ফোন দিয়ে এঁটেছে সে। যে মানুষটি তাকে আশ্রয় দিয়েছে, সুরক্ষা দিয়েছে, তাকে এভাবে অপমানিত হতে দেখতে ইচ্ছে হলো না ইলহার। তাই কঠিন সিদ্ধান্ত নিল সে। মন্থর পায়ে এগিয়ে গেল উঠানে। তার জন্য রাশাদ কেন অপদস্থ হবে? ইলহাকে দেখতেই রাশাদকে ছেড়ে দিল মিনহাজ। ইলহা নির্ভীক স্বরে বলল, আমাকে কেউ জিম্মি করে রাখেনি, আমি এখানে নিজ ইচ্ছায় ছিলাম। আশা করি এবার আপনাদের কোনো সমস্যা নেই। তা বলে তো হবে না ম্যাডাম, ওনাকে জিপে তুলো। ওনার বাবাকেও জানাও মেয়ে পাওয়া গিয়েছে, আর এই রাশাদকে জিপে তোলো। আশ্চর্য, আমি তো বলছি উনি কিছু করেননি। আপনি কেন শুনছেন না অফিসার? আপনার বাবার মতো অন্যটা বলছে। মিনহাজের কথা মুখ থেকে কেড়েই উত্তর দিল ইলহা। কিন্তু বাবার মতে কি যায় আসে? আমি একজন প্রাপ্তবয়স্ক নারী। আমার ইচ্ছে ছিল না বিয়েতে, তাই নিজ ইচ্ছাতে আমি পালিয়েছি। প্রেমিকের সাথে? রাশাদ সাহেব আমার প্রেমিক নন। হাসলেন ম্যাডাম, একজন পুরুষের সাথে অহেতুক পালিয়ে আসবেন আপনি? তার বাড়িতে থাকবেন কোনো সম্পর্ক ছাড়া? এবার ভাষাহারা হলো ইলহা। সত্যিই তো সে কোনো মানুষের সাথে সম্পর্কহীন এগুলো দিন কেন ছিল? কেন এই মানুষটিকে সে এতটা ভরসা করেছে? সত্যি কি তাদের মাঝে কোনো সম্পর্ক নেই? ইলহা যুক্তিবাদী মেয়ে, তাই অহেতুক আবেগপ্রবণ না হয়ে সে উত্তর দিল, সে আমার বন্ধু। কিন্তু এই বন্ধুত্বই যে কখন পিঠে ছুরি বসাবে সেটা কি আপনি জানেন? দেখুন ম্যাডাম, আপনি গাড়িতে উঠুন। আপনার বাবা অপেক্ষা করছে, আর এই লম্পটটাকে আমাদের হ্যান্ডেল করতে দিন। উনি লম্পট নন। কিন্তু ইলহার আহাজারি শুনল না। টেনে হিচড়ে তাকে এবং রাশাদকে তুলল জিপে। শামসু মিয়া নাতিকে বাঁচাতে ছুটলেন, কিন্তু বৃদ্ধের সেই কাতর স্বর যেন কানেও গেল না তাদের। সজোরে জিপ হাঁকিয়ে ছুটল তারা। শামসু মিয়া হাঁটু ভেঙে বসে রইলেন সেই পথে। হুমায়রার যত্নে কোনো কমতি রইল না। সে ফাইজানের সাথেই থাকছে এবং তার যত্নের ত্রুটি রাখছে না।
রসকসীন দাম্ভিক মানুষটি, বরং তাকে বাথরুমে যেতেও সে সহায়তা করছে। তার জন্য যে আলাদা ঘর তৈরি হয়েছে সেটা এখন মানবশূন্য। হুমায়রা প্রথম প্রথম বেশ বিব্রত এবং জড়তা প্রকাশ করত। লজ্জা মিশানো স্বরে বলল, মাকে একটু ডেকে দেন না। ফাইজান তখন বিকারহীন স্বরে উত্তর দেয়, আমি আপনার স্বামী হুমায়রা, আমাদের মাঝে কোনো লুকোচুরি কিন্তু নেই। আইন বা শরীয়ত মোতাবেক আপনি সবটুকুই আমার অধিকারস্থ, তাই মা বা আমার মাঝে কিন্তু পার্থক্য নেই। আছে, আপনি আমাকে শুধুই নাম কামাতে বিবাহ করেছেন। সেটা কেন মনে হয়েছে? এটাই স্বাভাবিক নয় কি? আমি কিন্তু পড়াশোনা জানি, পত্রিকাও পড়তে জানি। ফাইজান কঠিন দৃষ্টিতে চেয়ে রইল কিছু সময়, তারপর কোনো বাক্যবিহীন হুমায়রাকে কোলে তুলে বাথরুম অবধি নিয়ে গেল। জামার নিচে হাত দিয়ে তার পায়জামার ফিতাটা ঢিলা করে বলল, আমাকে ডাকবেন, আমি বাইরে আছি। আর সব সময় মাকে ডাকবেন না, কারণ তার মতে আমাদের সম্পর্কটা স্বাভাবিক। ফাইজানের এই রাগের কারণ ভেবে পেল না হুমায়রা। সে তো ভুল বলেনি। ফাইজানের কাজগুলোই তো তার মনে সন্দেহের জন্ম দেয়। শুধু তাই নয়, সেদিন জুতা পেঁচাতে যেই সেই সংবাদের পৃষ্ঠাটি হাতে পড়েছিল। ফলে আমানকে দেখানোর জন্য ফাইজানের কাজগুলোর স্মৃতি আবারও জীবন্ত হলো। ফাইজান তাকে কেন বিয়ে করেছেন এই প্রশ্নটি তিক্ত বিষের মতো লাগে অষ্টাদশীর। এদিকে শরীফা কোনো কমতি রাখল না নিজ পুত্রবধূর যত্নে। নিয়ম করে ওষুধ খাওয়ানো, ব্যায়াম করানো এসব নিজ তদারকিতেই করছেন। সেই সুবাদেই ফাইজানের ঘরের ভেতরে ছোট্ট ঘরের নকশা বদলানো রূপ তার নজরে পড়ল। প্রশ্ন ছুড়লেন ছেলে বউকে, কিরে ফাইজান, তোর কাজের ঘরে খাট কেন? হুমায়রার জন্য করা মা। আলাদা খাট কেন? সন্দিহান স্বরে শুধালেন তিনি। ফাইজান বিনা ভনিতায় উত্তর দিল, তোমার বৌমার যাতে সমস্যা না হয় সেজন্য করা। কি সমস্যা হবে? আমার সাথে ঝগড়া হলে যেন তোমার ঘরে না যেতে হয়, অথবা আমাকেও নিচে না ঘুমাতে হয়। তুই ঝগড়া করবি কেন? আমি ঝগড়া করি না মা, তোমার বৌমাই আমার স্বভাবে বিরক্ত। ফাইজানের এমন নির্লজ্জ উত্তরে বিষম খায় হুমায়রা। ফলে পরিস্থিতি সামলাতে বলে ওঠে, না মা, আসলে আমিই বলেছি। পড়তে পড়তে আমার ঘুম আসে, তাই আর কি। আর পরীক্ষার সময় যেন আলাদা করে পড়তে পারি। শরীফা বেগম না চাইতে বিশ্বাস করলেন। এর মাঝেই তার মনে পড়ল আতিয়া খাতুনের কথা। ফোনটা এগিয়ে বললেন, তোমার দাদি ফোন করেছিলেন, নাও কথা বলো। দাদির কথা শুনতেই উৎফুল্ল হলো মন, সাথে সাথেই নাম্বার বসালো। দুবারের মাথায় ফোন ধরলেন আতিয়া খাতুন। কান্না মিশ্রিত স্বরে বললেন, বুবুরে রাজশাহ দ্বারা পুলিশে ধরে লয়ে গেছে। উৎকণ্ঠিত ছটফট কিশোরীকে নিয়ে পুলিশ স্টেশনে এসেছে ফাইজান। রাশাদুল ইসলামের কথা শুধাতেই কনস্টেবল সেলের দিকে চিহ্নিত করলো। মারতে মারতে রাশাদকে জখমি করে দেওয়া হয়েছে। স্বীকারোক্তি নেবার নামে ইচ্ছে মতো মারা হয়েছে। মুখের খানিকটা ফুলে গেছে, চোখ খুলতে পারছে না, এক চোখ ফুলে গেছে, ঠোঁটে কালচে দাগ, শরীরের প্রতিটা রন্ধ্রে অসহনীয় ব্যথা, হাঁটছেও খুঁড়িয়ে। বোনকে দেখেই অধৈর্য হলো সে। এত সময়ের ব্যথাটা উপলব্ধি না করলেও বোনের হাতে কালো বেলটা দেখেই চিন্তিত স্বরে শুধালো, তোর হাতে কি হয়েছে? ওরা তোমাকে এভাবে মেরেছে কেন ভাইজান? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? বোনের কান্নাজড়িত প্রশ্নে মলিন হাসি হেসে বলল, আমার কিছু হয়নি রে পাগলি, আসলে আমাদের হাত তো বাঁধা। আইন তো অন্ধ, শুধু টাকাই তাকে পথ দেখায়। ভাইজানের কথায় হুহু করে কেঁদে উঠল সে। দেখা করার সময়টি ছিল স্বল্প। সময় শেষ হতেই কিশোরী অসহায় হয়ে পড়ল। ফলে সাহায্য চাইল অপছন্দের মানুষটির কাছে। আমার ভাইজানকে বাঁচান, ওরা ওকে মেরে ফেলবে, ওকে দয়া করে বাঁচান। ফাইজান নিষ্পলক নয়নে তাকিয়ে রইল কিশোরীর অশ্রুস্নাত মুখশ্রীর পানে। মেয়েটি কাঁদছে, তার মুখখানা শুকনো লাগছে। ফাইজানের সুধাতে মন চাইল। কেন? আপনার ভাইজানকে বাঁচিয়ে আমার কি লাভ? আপনার মতে আমি তো শুধু নাম কামানোর জন্য বিয়ে করেছি। কিন্তু প্রশ্নটা করা হলো না। ফাইজান থমথমে স্বরে বলল, যদি আপনার ভাইজান নির্দোষ হয় তবে তাকে অহেতুক জেলে পৌঁছতে হবে না, কিন্তু মাথায় রাখবেন এখানে আমার ক্যারিয়ার জড়িত। আশা রাখছি তাতে আঁচ লাগবে না। সামনে ইলেকশন, এর মাঝে এই কেস কাচারি ব্যাপারটা খুব ক্ষতিকর ফাইজানের জন্য। কিন্তু হুমায়রার এই কাতর নিবেদন উপেক্ষা করতে পারল না। সে সরাসরি মিনহাজের কেবিনে প্রবেশ করলো। চেয়ারে বসতে বসতে বলল, আমার সম্বন্ধীকে কেন ধরে আনা হয়েছে জানতে পারি? ফাইজানকে প্রথমে চিনে নিল মিনহাজ। 2-3 বার সুরক্ষার কাজ করেছে সে। অনুগত স্বরে বলল, স্যার, মেয়ে পাচারের কেস, অর্থলোভী জিম্মি, বিষয়টা জটিল। উনি স্বীকার করলে হয়তো এভাবে মারতাম না। কিন্তু মেয়ে তো বলেছে সে স্বেচ্ছায় পালিয়েছে। কিন্তু রিপোর্ট তো তা বলছে না স্যার। কোথায় জবানবন্দি? কোনো হস্তসই তো আছেই, কারণ অন্তত 50 জনের বেশি মানুষ সাক্ষী দিবে যে মেয়েটি বলেছে রাশাদ সাহেবের এখানে কোনো দোষ নেই। এবার একটু দমল মিনহাজ। আমতা আমতা করে বলল, স্যার, আকিব শাহরিয়ারের মেয়েকে নিয়ে পালিয়েছেন, তার উপরে জনাব তৌফিক আহমেদের হবু পুত্রবধূ চাপ আছে। ফাইজান হাসলো তাচ্ছিল্যের হাসি। একটা ফোন এগিয়ে বলল, কথা বলুন।
কথা বলেই মিনহাজের মুখ আরও শুকিয়ে গেল। ফাইজান তখন একটা 50,000-এর বান্ডিল ছুঁড়ে বলল, যদি টাকাই আপনাকে প্রেশার দেয় তবে সেই প্রেশার আমিও দিচ্ছি। এখনই আমার সম্বন্ধীকে ছাড়ার ব্যবস্থা করেন, আর ওই মেয়েকে এখনই আনানোর ব্যবস্থা করুন। আমিও শুনতে চাই তার জবানবন্দি। মিনহাজের মুখ রক্তশূন্য হলো। সামনের ব্যক্তিটির ক্ষুরধার দৃষ্টিতে গলা শুকিয়ে এলো যেন। এত শান্ত মুখ বিবরের মানুষের এতটা শানিত দৃষ্টি অন্তরে ভয়ের সঞ্চার করলো যেন। মিনহাজ ইনিয়ে বিনিয়ে বলল, আমি জানতাম না স্যার উনি আপনার আত্মীয়। মিনহাজের এমন কথায় মস্তিষ্কের নিউরনগুলো যেন উত্তেজিত হলো। ফাইজানের চোয়াল শক্ত হলো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো সে। থমথমে স্বরে শুধালো, আপনাকে এই পজিশনে বসিয়েছে কে? মস্তিষ্কে তো পচা আবর্জনা ব্যতীত কিছুই পরিলক্ষিত হচ্ছে না আমার, তাও দুর্গন্ধযুক্ত আবর্জনা, যাতে সারও দেয়া যায় না। ফাইজানের এমন উক্তিতে মিনহাজ দাঁতে দাঁত পিষল, কিন্তু উত্তর দেবার ভাষ্য হারালো। ফাইজান গাম্ভীর্য অটুট রেখেই বলল, আমার সমস্যা এখানে নয়। আপনি আমার আত্মীয়কে ধরে এনেছেন। আমার সমস্যা আপনি একজন নির্দোষ মানুষকে অহেতুক মিথ্যে কেসে জড়াচ্ছেন। স্যার আকিব স্যার কেস ফেল করেছেন, আমাদের হাত বাঁধা। পুলিশ হিসেবে আপনার সেখানে কি তদন্ত করা উচিত ছিল না? তার মেয়ে তো বরাবর বলছিল সে স্বেচ্ছায় পালিয়েছে। এখানেও সমস্যা রয়েছে। আকিব স্যারের ভাষ্য তার অত হাতে নেবার উদ্দেশ্যে রাশেদ সাহেব তার মেয়েকে ফাঁসিয়েছে। মেয়েটির বয়স 24। আপনি আমাকে বোকা ভাবছেন নাকি? আমার সম্বন্ধী একটা 24 বছরের মেয়েকে ফাঁসাবে? অথচ এই 1.5 মাসে মেয়েটির সম্পূর্ণ ভরণ পোষণ সে করেছে। ফাইজানের শক্ত কথায় মিনহাজ চুপ করে গেল। তার কাছে উত্তর নেই। মিনমিন করে বলল, আমার চাকরির ব্যাপার স্যার, তৌফিক স্যারের প্রেশার ছিল খুব। আমি কথা দিচ্ছি তাকে আর টর্চার করব না। তবে স্যার যতক্ষণ এই কেস উঠিয়ে না নিবে, বেল ছাড়া তাকে ছাড়াও সম্ভব না। বেল ছাড়া তাকে ছাড়াও সম্ভব নয়। আপনার ফ্যাক্সটা একটু চেক করুন, দেখবেন বেইল লেটার অলরেডি সেখানে আছে। মিনহাজ ফ্যাক্স করতেই বেলের কাগজ পেল। এখন কোনোভাবেই রাশাদকে আটকে রাখা সম্ভব নয়। মিনহাজ তার জুনিয়রকে আদেশ দিল যেন রাশাদকে ছেড়ে দেওয়া হয়। ফাইজান উঠে দাঁড়ালো। পকেটে হাতখানা ঢুকিয়ে থমথমে স্বরে বলল, আমি একটা ডায়েরি লিখব। কোথায় যেতে হবে? জি স্যার। বললাম কমপ্লেইন জিডি কোথায় ফাইল হয়? বাইরে স্যার। ধন্যবাদ। আর এই টাকাটা রাখুন, মিষ্টি কিনে খাবেন। বলেই বেরিয়ে পড়ল সে। টাকার বান্ডেলটা সেখানেই পড়ে রইল। ফরিদ বাহিরে অপেক্ষা করছিল। নির্লিপ্ত স্বরে বলল, রাশাদ সাহেবকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। আমি একটা কাজ করে আসছি। কিছু বলবে? বাসা থেকে রওনা দেবার সময় থেকেই ফরিদ উসখুস করছে, কিন্তু ফাইজানকে কথাটা বলার সুযোগ পাচ্ছে না। এখন সুযোগ হাতছাড়া করল না। শুষ্ক ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, আগে ইলহা শাহরিয়ার এবং আকিব শাহরিয়ারের বিরুদ্ধে কমপ্লেইনটা করে আসি। ফরিদের প্রশ্নে কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল ফাইজানের। কপট অবাক স্বরে শুধালো, সেটা কেন মনে হলো? ফরিদ ভাই, আমি কিছু না ভেবে আগাই না, কিন্তু আমার পেছনে কি কি ষড়যন্ত্র হচ্ছে খুব ভালো করে জানা আমার। ফাইজান উত্তর দিল না। একবার শুধু বাহিরে রাখা নিজের গাড়ির পানে চাইল। ফরিদ তার দৃষ্টি অনুসরণ করলো। বিড়বিড়িয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।